সমস্যা আছে, আর না হয় ওই ঘরে কেউ থাকে যার সাথে সে কথা বলে লুকিয়ে লুকিয়ে। না, এভাবে হাতে হাত ধরে বসে থাকলে চলবে না। আমাকে জানতেই হবে ওই ঘরে কে থাকে, যার সাথে তুর্য সারাটা রাত কাটায়। সন্ধ্যায় তুর্য আমার ঘরে এসে একটা প্যাকেট আমার হাতে দিলেন। এটা পরে রেডি হয়ে নাও, আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। তুর্যকে মানা করতে গিয়েও কেন যেন মানা করতে পারলাম না। প্যাকেটটা খুলে দেখি একটা ব্ল্যাক 3 পিস, সাথে ম্যাচিং কানের দুল। জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেরিয়ে দেখি তুর্য চুল আঁচড়াচ্ছে। তুর্য কালো শার্ট পরেছে, ফর্সা শরীরে কালো শার্টটা বেশ মানিয়েছে। আমাকে বের হতে দেখে তুর্য নিচে চলে গেলেন। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা রঙের একটা লিপস্টিক পরে নিলাম। চুলগুলো ছেড়ে দিয়েছি। 3 পিসটা অনেক সুন্দর, আমাকে ভালোই মানিয়েছে। তুর্যর পছন্দ এতটাও খারাপ না। হ্যান্ডব্যাগটা নিয়ে নিচে গেলাম। তুর্য নিচেই দাঁড়িয়েছিল, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এইভাবে তাকিয়ে থাকায় আমার খুব অস্বস্তি হচ্ছে। হালকা করে একটু গলা ঝাড়া দেওয়াতে তুর্য যেন হুঁশ ফিরে পেল। রেস্টুরেন্টে আমাদের সাথে তুর্যর বডিগার্ড জনও গেল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই উপস্থিত সবাই তুর্যর উপর হুড়মুড়িয়ে পড়ল। রকস্টার তুর্যকে এইভাবে দেখতে পাবে হয়তো আশা করেনি। দরজার সামনে দাঁড়িয়ে আছি 3 থেকে 4 মিনিট হয়ে যায়, তবুও ঢুকতে পারছি না। মেয়ে ফ্যানগুলো মনে হচ্ছে তুর্যকে খেয়ে ফেলবে। সেলফি নিচ্ছে তো নিচ্ছেই। অবশেষে তাদের সেলফি প্রোগ্রাম শেষ হলে তুর্য আমার হাত ধরে একটা টেবিলে বসিয়ে দিল। এই টেবিলটা হয়তো স্পেশালভাবে সাজানো হয়েছে। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি একটা এলিয়েন। রকস্টার তুর্যর সাথে আমাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে আছে। তুর্য টেবিলে বসতেই কিছু মেয়ে ফ্যান এসে তুর্যকে একটা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তুর্য তাদের হ্যাঁ সম্মতি দিলে ম্যানেজার গিটারের ব্যবস্থা করে দিল। এই মেয়েগুলোর আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। একটা মানুষ বউয়ের সাথে ডিনার করতে এসেছে, তাতেও শান্তি নেই। তুর্য গিটার হাতে নিয়ে সেন্টারে গিয়ে বলল, এখন আমি যে গানটা গাইবো সেটা আমি ডেডিকেট করতে চাই আমার লাভলি ওয়াইফকে। তুর্যর কথা শুনে ওর ফ্যানরা মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, বউ মানে? তুর্য, আপনি কি বিয়ে করেছেন? ইয়া, মিট মাই লাভলি ওয়াইফ হিয়ার। আমার দিকে ইশারা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। নীল শুধু আমার বউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার না, টিনেজের ভালোবাসা, আমার জীবন, আমার কলিজা, আমার হির। এই লোকটা পারেও বটে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। বিয়ে করলো জোর করে, আবার আমি নাকি তার টিনেজের ভালোবাসা। একটা মেয়ে কান্না শুরু করে দিয়েছে তুর্যর বিয়ের কথা শুনে। আমার কেন জানি না খুব হিংসে হচ্ছে মেয়েগুলোর প্রতি। কেমন চিপকে দাঁড়িয়ে আছে তুর্যর সাথে। তুর্য গিটারের সুর তুলল, আমিও তাকিয়ে আছি তুর্যের দিকে। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। করতালির শব্দে আমার ধ্যান ভাঙলো। গালে হাত দিয়ে বুঝতে পারলাম গাল ভিজে গেছে চোখের পানিতে। তার মানে কি আমি কাঁদছিলাম? কিন্তু আমি কেন কাঁদবো? তুর্যর দিকে ভালো মতো তাকিয়ে দেখলাম তুর্যর চোখও ভেজা। তবে কি তুর্যও কাঁদছিল? এসব কি হচ্ছে? তুর্য সবাইকে বিদায় জানিয়ে টেবিলে এসে বসে পড়ল। মুখে হাসি লেগে থাকলেও তুর্যর চোখ দুটো টলমল করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুর্য কান্না চেপে রেখেছে। কিন্তু কেন? ডিনার শেষে বাড়ি ফিরে তুর্য আমার রুমেই এসেছে। বারবার জানতে ইচ্ছে করছে তুর্য তখন কেন কাঁদছিল, কিন্তু সাহস কুলাতে পারছি না। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তুর্য বলল, হির, তুমি কি রেগুলার কোনো মেডিসিন নাও? হঠাৎ তুর্যর এই প্রশ্নে আমি কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। প্রশ্নটার কোনো যুক্তি খুঁজে পেলাম না। কেন বলুন তো? না, আসলে ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রি জানতে চায়। তোমার এমন হঠাৎ কেন তো বমি হওয়া
ডাক্তারের কাছে একটু অদ্ভুত মনে হয়েছে, তাই সে জানতে চায় আর কি। ও হ্যাঁ, প্রতিদিন রাতে আমি একটা ওষুধ খাই। কোন রোগের ওষুধ? এটা তো আসলে আমার না মনে নেই কোন রোগের, কিন্তু ওষুধটা খেলেই খুব ভালো ঘুম হয়। তাই বুঝি? হুম। কালকে সকালে একটু দিও তো ওষুধটা, ডাক্তার দেখবে। আচ্ছা দিয়ে দেব, তার আগে একটা প্রশ্নের উত্তর চাই। বলো। পূর্বের দিকের ঘরটা কার, যেটাতে আপনি প্রতিদিন থাকেন? আমার প্রশ্নে যেন তুর্য অনেকটা বিচলিত হলেন। কেমন যেন অস্থির অস্থির লাগছে তুর্যকে। তিনি ইনিয়ে বিনিয়ে বললেন, ওটা আমারই ঘর, তোমার সামনে থাকলে তোমার প্রবলেম হয়, তাই ওই ঘরে থাকি। তুর্যর প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট না। আমি নিজে তাকে কথা বলতে শুনেছি। আমি নিশ্চিত তুর্য কিছু একটা লুকাচ্ছে আমার কাছে। রাত 2টা বাজে, আমার চোখে ঘুম নেই। তুর্য ঘুমিয়ে পড়েছে, এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কে আছে সেটা দেখতে যাব। যেইভাবে সেই কাজ, চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজায় অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি, কিন্তু পাজি দরজা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠেছে। শেষবারের মতন জোরে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা জোরে থাকায় দরজাটা খুলে গেল, কিন্তু ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলাম। ভাগ্যক্রমে পেয়েও গেলাম। লাইট জ্বালিয়ে পেছনের দিকে ঘুরতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর তুর্যর ছবি। আমার ছবিই বেশি, তুর্যর সাথে ছবিও আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো, আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি। তাহলে এইগুলো কিভাবে এলো? আমার ছবিগুলো যদি লুকিয়েও তোলা হয়, তাহলে তুর্যর সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? তুর্যর সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে আর তাকিয়ে থাকতে পারছি না। মাথায় অনেক ব্যথা করছে, মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে। এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকেই প্রথম এলাম আমি। ব্যালকনিতে কারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা, আর বারবার ঢলে পড়ছে ছেলেটার বুকে। ওরা আমার দিকে এগিয়ে আসছে। এখন অনেক ভয় করছে আমার, মাথায় অসহ্য যন্ত্রণা করছে। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি তুর্য আমার পাশে বসে আছে, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটাই ছিলাম। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। আমাকে এমন হুড়মুড়িয়ে উঠতে দেখে তুর্য অনেকটা ঘাবড়ে গেল। কি হলো তোমার, এইভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো ওই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিচ্ছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? কিসব আবল-তাবল বকছো? তুমি এই ঘরে ঘুমিয়েছিলে রাতে, আর এখন উঠেছো। না, আপনি মিথ্যা বলছেন। এবারে সবাই আমাকে মিথ্যা বলছে। আপনারা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হও হীর, কিছুই লুকোইনি আমরা। তোমার স্টেট হয়েছে, আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। হীর স্টপ, দাঁড়াও হীর। না, আজকে আমি সব জেনেই ছাড়বো। ওই ঘরটাতে আমার আর আপনার ছবি কোথা থেকে এলো? আপনি আমার এত কাছের কবে এলেন? আমার সব জানতেই হবে। এগুলো তোমার ভ্রম হীর, এগুলো সত্য নয়। আপনি দরজাটা খুলুন। ধাক্কা দিতেই দরজাটা একটু খুলে গেল, কিন্তু ভেতরে ঢুকতেই আমি আরেক দফা আশ্চর্য হলাম। ঘরে আমার একটা ছবিও নেই, যে কয়েকটা আছে তুর্যর একার। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি সবটাই স্বপ্ন দেখেছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যি ছিল? ওই ছেলেটা আর মেয়েটা সবটাই কি আমার ভ্রম ছিল? আবারও মাথাটা ভারী ভারী মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে হীর, পাশে তুর্য বসে আছে আর ডাক্তার হীরকে দেখছেন। তুর্য, তোমার ছবিগুলো আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। হীর ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। আসলে ডক্টর, আমি ভাবিনি যে হীর রাতে ওই ঘরে যাবে চেক করার জন্য। ভালো তো মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। হীরকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে গেলে দেখি হীর অজ্ঞান হয়ে পড়ে আছে। হীর এখন স্বাভাবিক নেই। তুর্য, তোমার এটা বোঝাতে হবে। ওই মেডিসিনগুলো হীরের অনেক ক্ষতি করেছে। এজন্য ওরা তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আগেই ধারণা করেছিলাম হীরের স্মৃতিশক্তি লোপ পাওয়ার পিছনে অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু কেউ এত নিখুঁত প্ল্যান করে আমার হীরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি। ওগুলো মনে করে কষ্ট পেও না।
যা হওয়ার হয়ে গেছে, এখন হীরকে সুস্থ করাটাই আসল। যেই ওষুধটা হীর প্রতিদিন নিত, ওটা আমি পাল্টে ওর জায়গায় অন্য ওষুধ দিয়েছি। ওই ওষুধটা হীরের স্মৃতি ফিরিয়ে আনবে আর হীরকে স্বাভাবিক করে তুলবে। ধন্যবাদ ডক্টর, আপনার এই উপকার আমি কখনোই বলতে পারবো না। এটা আমার দায়িত্ব ছিল ইয়াংম্যান। হীরকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। তুর্য সেই ঘরটাতে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করলো। প্রথম ছবিটাতে একটা কিশোর ছেলের কোলে একটা 2 বছরের মেয়ে বসে আছে। ছবিটা দেখেই তুর্য হেসে ফেলল। অ্যালবামটা বিছানায় রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তুর্য। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে অতীত স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। তুর্যের বাবা তিয়াস চৌধুরীর একমাত্র বেস্ট ফ্রেন্ড সিরাজ মাহমুদের মেয়ে হীর। তুর্যের যখন 9 বছর বয়স তখন হীরের জন্ম হয়। ছোট্ট হীরকে হাসপাতালে সবার আগে কোলে তুলে নিয়েছিল তুর্য। হীরের নামটাও তুর্যই রেখেছিল। সিরাজ মাহমুদ অনাগত মেয়ের নাম সায়নী রাখতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ের হবু জামাই নিজের বউয়ের নাম নিজেই রেখে দিয়েছিলেন। এই নিয়ে অবশ্য 2 পরিবারই খুশি ছিল। হাসপাতাল থেকে যেদিন হীরকে বাড়ি নেওয়া হচ্ছিল, সেদিন তুর্য জেদ করেছিল তার বউকে সে তার সাথে নিয়ে যাবে। তুর্য তখন ছোট থাকায় বউ বা বিয়ে জিনিসটা বুঝতো না, কিন্তু সেই ছোট্ট হীরের মায়ায় পড়ে গিয়েছিল সে। সেই মায়া সময়ের সাথে সাথে কখন সে ভালোবাসায় পরিণত হয়েছে কে জানে। হীরের বয়স যখন 9 বছর, সে তখন পুতুল খেলে। ভালোবাসা, বিয়ে, স্বামী এসব তার কাছে ভারী ভারী শব্দ মাত্র। কিন্তু তুর্য তখন নিজের কৈশোর ফেলে মাত্রই যৌবনে পা রেখেছে। সে সব জানে, সব বোঝে ভালোবাসা কী জিনিস। 9 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য তার মন কাঁদে। হীরকে না দেখে একদিন থাকা তার কাছে ভীষণ কষ্টের। হীরকে দেখার লোভ সামলাতে না পেরে প্রতিদিন হীরের স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতো তুর্য। স্কুল ছুটি হলে হীরকে নিয়ে ঘুরতে যাওয়া, রাত ভোর হীরের কথা ভাবা যেন তুর্যের প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছিল। ফলশ্রুতিতে তুর্যের পড়ালেখা অনেক হ্যাম্পার হচ্ছিল। রেজাল্টও খারাপ হয়। তিয়াস চৌধুরী ভীষণ রাগী মানুষ হওয়াতে তিনি এটা মানতে পারেননি। সিদ্ধান্ত নেওয়া হলো তুর্যকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে হায়ার স্টাডিজের জন্য। বাকি সবাই মানলেও মানতে পারেনি তুর্য আর হীর। হীর ছোট থাকলেও আদর জিনিসটা সেও বুঝত। তুর্য ওকে অসম্ভব ভালোবাসত আর আদর করত। যা চাইতে সব ইচ্ছে তুর্য পূরণ করত।